all get together and thoko Bangladesh. If we have to economically survive and prove Mr. Muhammad Yunus wrong, that Chittagong hill port is essential for our economic survivability, not Tripura, the whole of North. স্ট্রাইক বাংলাদেশ, ক্যাপচার চিটাগাং এই শিরোনাম দিয়ে একটি ভিডিও বার্তা ইন্ডিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এই হুমকিদাতা খুব একজন সাধারণ মানুষ নয়, ত্রিপুরা রাজ পরিবারের সদস্য এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। এর আগে ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রায় একই ভাষায় হুমকি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিজেপির অনেক নেতা সকাল বিকেল বাংলাদেশকে নিয়ে একই ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্যে স্পষ্ট, একদিকে আমাদের মানচিত্রের মাথা এবং পায়ের দিক কেটে ভারতের তথাকথিত চিকেন নেক করিডোরকে প্রসারিত করতে চায়, অন্যদিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম দখলের প্রকাশ্য পরিকল্পনা করছে। এমন মন্তব্য নিছক ব্যক্তিগত উচ্ছ্বাস নয়, বরং ভারতের একাংশের গভীর কৌশলগত উচ্চাভিলাষের প্রতিফলন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে থাকছে চট্টগ্রাম দখল করার ঘোষণা দেয়া মহারাজার পরিচয়, কিভাবে আমাদের এই অঞ্চল আক্রমণের ছকটি আঁকা হচ্ছে ভেতরে এবং বাইরে, জরুরি ভিত্তিতে বাংলাদেশের কি করা উচিত। আশা করি পুরো আয়োজনে দেশ সমাচারের সাথেই থাকবেন। খবরের বিশ্লেষণ আর উন্নয়ন সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন পুরো আয়োজনে যাওয়া যাক। 1971 সালেই উচিত ছিল কক্সবাজার চট্টগ্রামের দখল নিয়ে নেওয়া। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় 14 শতক থেকে 1949 সাল পর্যন্ত একটি স্বতন্ত্র রাজতন্ত্র চালু ছিল। 1949 সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হয়। এরপর রাজতন্ত্রের রাজনৈতিক ক্ষমতাও শেষ হয়ে যায়, কিন্তু মহারাজা উপাধি এবং সামাজিক মর্যাদা পরিবারটির হাতে রয়ে যায়। আজও আগরতলার রাজবাড়ি এবং রাজ পরিবারের সদস্যরা স্থানীয় রাজনীতি এবং সমাজে প্রভাবশালী। প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, যিনি বুবাগ্রা নামে পরিচিত আলোচিত ব্যক্তি, তিনি তিপ্রা মোথা পার্টি বা তিপ্রা মোথা প্রতিষ্ঠা করেছেন, যা বিশেষ করে ত্রিপুরার আদিবাসীদের অধিকার, স্বায়ত্তশাসন এবং গ্রেটার ত্রিপ্রাল্যান্ড দাবির জন্য সক্রিয়ভাবে কাজ করছে। ইতিহাস ঘাটলে দেখা যায় চট্টগ্রাম কিছু সময়ের জন্য ত্রিপুরা রাজ্যের দখলে ছিল এবং পরে আরাকান ও মুঘলদের সাথে ক্ষমতার পালাবদল হয়। ইতিহাসবিদদের মতে ত্রিপুরার সেই শাসন মূলত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল ও অল্প সময়ের জন্য চট্টগ্রামের কিছু অংশে সীমাবদ্ধ ছিল। স্থায়ীভাবে পুরো চট্টগ্রাম কখনোই ত্রিপুরা রাজ্যের শাসনে ছিল না। এই দাবি ধরে যদি ত্রিপুরার এই রাজা চট্টগ্রামের উপর নিজের অধিকার দাবি করতে পারেন, তবে একই যুক্তিতে মুসলমানরা তো পুরো ভারতবর্ষ দাবি করতে পারে। মুসলমানরা 800 বছর ভারত শাসন করেছে, তাহলে তো পুরো ভারতবর্ষ মুসলমানদের দিয়ে দেওয়া উচিত। বিশেষ করে মুঘলদের বংশধররা এখনও রয়ে গেছেন সেখানে, তারাই এখন পুরো ভারতবর্ষ দাবি করতে পারেন। কাজে চট্টগ্রাম দখল করার এই স্বপ্নটি একটি বিশেষ মতলব থেকেই করা হয়েছে। ল্যান্ডলক সেভেন সিস্টার্সের সমস্যা সমাধানে এটাই ইন্ডিয়া ও তাদের হিন্দুত্ববাদীদের খায়েশ। বড় ধরনের একটি ধাক্কা না খেলে এই খায়েশটি এদের মন থেকে দূর হবে না। প্রিয় দর্শক, বাংলা দখলের এই খায়েশটি তাদের অনেক পুরনো। চলুন একটু জেনে আসি। মূলত 1947 সাল থেকে ভারত এই খায়েশটি পূরণে কাজ শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা অনেক আগে থেকেই, অর্থাৎ 1962 সাল থেকে আওয়ামী লীগকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আগরতলা ষড়যন্ত্র মামলা নাকি ষড়যন্ত্র ছিল না, ছিল বাস্তব ঘটনা। আওয়ামী লীগ নেতারাই এসব কথা লিপিবদ্ধ করে গেছেন। ফলে আমাদের কাছে যা ছিল স্বাধীনতা যুদ্ধ, ভারতের কাছে সেটি পাকিস্তান ভাঙার সফল মিশন। ইন্দিরা গান্ধী তাদের সংসদে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামকে তাদের জন্য শতাব্দীর সুযোগ বা অপরচুনিটি অব দ্য সেঞ্চুরি হিসেবে অভিহিত করেছিলেন। পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠনে এই দেশের মানুষের ভূমিকা ও আগ্রহ তদানীন্তন পশ্চিম পাকিস্তানের জনগণের চেয়ে কোনোভাবেই কম ছিল না। মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি তৈরির জন্য যে রেফারেন্ডাম হয়েছিল, সেখানে এই দেশের শতকরা 90% মানুষ সমর্থন দিয়েছিল।
সে রাষ্ট্রটিকে ভাঙার জন্য রাষ্ট্রের শত্রুদের সাথে হাত মিলিয়েছিলেন। এটাই আওয়ামী লীগের আদি বা আসল চেহারা। এরপর মানচিত্রের পরিবর্তন হলেও আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হয়নি। অথচ এই আওয়ামী লীগই প্রথম থেকেই পাকিস্তানের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের অংশ হয়েছিল, আবার সেই দেশটিকে ধ্বংসের জন্য শত্রুর সাথে হাত মিলিয়েছিল। অনেকেই বলেন ইন্ডিয়া কর্তৃক পরিচালিত এ টিম হলো আওয়ামী লীগ আর বি টিম হলো জাতীয় পার্টি। এই প্রজেক্ট দুটি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন ইন্ডিয়ার নজর পড়েছে বিএনপির উপর। জামায়াতকেও এই টোপের বাইরে রাখছে না এই দেশটি, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ প্রভাব বিস্তার করে রাখতে চায় সবসময়। ইন্ডিয়া এখন তার রাজনৈতিক কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এই কৌশল সফল হলেই পরবর্তী সামরিক কৌশল নিয়ে অগ্রসর হতে পারবে। রাজনৈতিক কৌশলের অন্যতমটি হলো এই দুটি দলের মধ্যে চরম শত্রুতার পরিবেশ বা সম্পর্ক তৈরি করে রাখা এবং সেটি জিইয়ে রাখা। এই আক্রমণের ছকটি আঁকা হচ্ছে ভেতর এবং বাইরে থেকে, অর্থাৎ উভয় দিক থেকেই। প্রিয় দর্শক, চলুন জানি কিভাবে এটি করছে তারা। বিএনপি এবং জামায়াত নিজেদের অজান্তেই ইন্ডিয়ান রোডম্যাপ ধরেই এগোচ্ছে। পিয়ার নিয়ে জামাতের গোধরা এবং বিএনপির হঠাৎ করে মাত্রাতিরিক্ত মুক্তিযুদ্ধের চেতনাবাজ হয়ে পড়া সম্ভবত ইন্ডিয়ান নকশা থেকেই করা হচ্ছে। বিষ জেনে পান করেন কিংবা না জেনে পান করেন, রাগের বশে পান করেন কিংবা খোশ মেজাজে করেন, ফল একটাই কিন্তু হবে। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, সমরবিদ ও রাজনীতিবিদদের মনোভাব অধ্যয়ন করলে সহজেই বুঝতে পারা যায় সামনে আমাদের জন্য কঠিন একটা সময় অপেক্ষা করছে। কাজেই এখনই সবাইকে আরও সচেতন হতে হবে। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি জন্মের পর থেকেই বৈরী পরিবেশে বেড়ে উঠছে। বলাই বাহুল্য, সেই বৈরিতা এসেছে একটি নির্দিষ্ট জায়গা থেকে, ভারত নামক প্রতিবেশী রাষ্ট্র থেকেই। অন্যদিকে জনগণের চোখে ধুলো দিতে বারবার জুজুর ভয় হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তানকে। এভাবে আসল ভয়কে জুজুর ভয় দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভারতের সাম্প্রতিক হুমকিগুলো হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক হবে না। সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করার জন্য বাংলাদেশে সীমিত আকারে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ চালু করার কথা দৈনিক আমার দেশ সম্পাদক সহ আরও অনেকেই বলেছেন। বিশ্বের অনেক দেশেই বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে স্বল্পমেয়াদী সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। বাংলাদেশেও এমন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের একটি বড় অংশকে রিজার্ভ ফোর্সে অন্তর্ভুক্ত করা সম্ভব। প্রতি বছর কয়েক লাখ তরুণকে 3 থেকে 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেয়া গেলে ধাপে ধাপে 1 কোটি প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স গড়ে তোলা যাবে। এতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এবং বিদেশি আগ্রাসন ঠেকাতে জনগণের প্রতিরোধ শক্তি অনেকটাই দৃঢ় হবে। সেনাবাহিনীর পাশাপাশি এই রিজার্ভ ফোর্স টেরিটোরিয়াল ডিফেন্স হিসেবে কাজ করতে পারবে, যা জাতীয় নিরাপত্তার জন্য এক অনন্য শক্তি হয়ে উঠবে। প্রিয় দর্শক, ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য যেই কাজগুলো এখনই জরুরি ভিত্তিতে করতে হবে সেগুলো হলো, প্রথমত দৃঢ় কূটনৈতিক অবস্থান তৈরি করতে হবে, অর্থাৎ ভারতীয় নেতাদের হুমকির সরাসরি নিন্দা করা এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরা অত্যন্ত জরুরি। দ্বিতীয়টি হলো আঞ্চলিক জোটে সক্রিয়তা বাড়ানো। চীন, পাকিস্তান এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা আলোচনায় এগিয়ে যাওয়া উচিত। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এরকম একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তৃতীয়ত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। চতুর্থত মিডিয়া ও জনমত গঠন করতে হবে। এই জাতিকে সচেতন করতে হবে যে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে যে কোনো সংকটে। এছাড়া অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য নিশ্চিত করতে হবে। বাহ্যিক হুমকির মোকাবেলায় বিভক্ত জাতি কখনোই শক্তিশালী হতে পারে না, এটি বলাই যায়। এছাড়া আর কি হতে পারে দর্শক, জানতে চাই আপনাদের কাছে। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন, আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। সংবাদ বিশ্লেষণ আর উন্নয়ন সংবাদের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।